Today's topic is the poetry of earth. আজকে আমরা পোয়েট্রি অফ আর্থ পড়ব। পোয়েট্রি অফ আর্থ, কবি আমরা যে বিশ্বে বাস করছি, পৃথিবীতে বাস করছি, সেই পৃথিবী নিয়ে, তার সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন। এরকম অনেক কবি আছেন যারা অনেক কবিতা লিখেছেন। তার মধ্যে অন্যতম হলো জন কিটস। রোম্যান্টিক পোয়েট্রির অন্যতম পপুলার কবি যদি বলা হয়, উনি হচ্ছেন জন কিটস। ওনার কথা এত সহজ এবং এত সরল, ভেরি সিম্পল, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। খুব সহজভাবে পোয়েট্রিকে ডিফাইন করেছেন এইভাবে: আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। অর্থাৎ যা কিছুই সুন্দর, সেটার আনন্দ আমাদের সারা জীবনের জন্য থাকে। অর্থাৎ সুন্দরের সৌন্দর্য সবসময় বিরাজ করে। অর্থাৎ এটা কবির চোখে। আমরা সাধারণ মানুষ হয়তো আমরা এটা বুঝতে পারি না, কিন্তু কবির চোখে সুন্দর এবং তার সৌন্দর্য সবসময় তিনি দেখতে পান। ঠিক সেই রকমভাবে আবার একবার এক জায়গায় বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ যাই সুন্দর সেটাই হচ্ছে সত্য, আবার সত্যই সুন্দর। অর্থাৎ তিনি অনেকটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির কথা বলেছেন। আমরা এটা অনেক উঁচু লেভেলের কথাবার্তা, আমরা সেখানে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা সেই পথটা অবলম্বন করতে পারি। যাই হোক, আমাদের বর্তমান পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটস লিখেছেন। এই কবিতাটা বেসড অন নেচার অ্যান্ড দ্য বিউটি অফ নেচার, beauty of nature and the natural objects are reflected here in this poem. Which are the natural objects? Grasshopper and cricket, two objects, two insects are here given priority. তার আগে স্ট্রাকচারটা একটু জেনে নিই কবিতাটার। This poem is in Petrarchan or Italian sonnet. This is a sonnet. Sonnet মানে 14 lines each, 14 lines কবিতা, চতুর্দশ পদাবলী কবিতা বাংলাতে বলা হয়। তাহলে প্রথম যে 6 লাইন, দ্যাট ইজ কল্ড, প্রথম যে 8 লাইন, 8 লাইন্স অক্টেভ। তার স্ট্রাকচার হচ্ছে এ বি বি এ বি বি এ। শেষের যে 6 লাইন, তার স্ট্রাকচার হচ্ছে সি ডি ই সিডিই। অর্থাৎ এইভাবে কবিতাটার স্ট্রাকচার। শেষের 6 লাইনকে বলা হচ্ছে সেস্টেপ, প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ। আমরা শুরু করি কবিতাটা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। অর্থাৎ কবি বলছেন, কবিতা, আর্থের বিষয়ে যে কবিতা, পৃথিবীর বিষয়ে যে কবিতা, তা কখনো মৃত হবে না, তা কখনো লুপ্ত হবে না, তা কখনো শেষ হবে না। আমরা আসছি, আমরা এখানে থাকছি, আমরা কিছুদিন পর মারা যাব, আমরা শেষ হয়ে যাব। কিন্তু কবি যে এই যে রচনা, কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ, বা যত কবিতা আছে পৃথিবীতে, মানুষ তার, এর আগের দিনও ক্লাসে বলেছিলাম, মানুষ তার কাজে বাঁচে, কথাই নয়। তাহলে এই যে তাদের মাস্টারপিস অফ ওয়ার্ক, এই যে কথার, এই যে তাদের, মানে এটা বলছে যে কবিতা মানে হচ্ছে এক একটা ওয়ার্ড, মানে এক একটা ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার প্লাস ফ্লাওয়ার প্লাস ফ্লাওয়ার, যেমন গার্ল্যান্ড তৈরি হয়, একটা মালা তৈরি হয়, ঠিক সেই রকম কবিতার এক একটা শব্দ দিয়ে একটা মালা তৈরি করেছে। সেই মালাটা দিয়ে পৃথিবীকে পুজো করছেন, পৃথিবীকে ওয়ার্শিপ করছেন, পৃথিবীকে তপস্যা করছেন, সাধনা করছেন কবি। তাহলে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কখনো মৃত হয় না। When all the birds are faint with the hot sun,
দ্য সান ইজ হট ওয়েন? ইন সামার। অর্থাৎ গ্রীষ্মকালে যখন সূর্য প্রচুর গরম উত্তাপ দেয়, যখন সমস্ত পাখিরা ফেইন্ট হয়ে যায়, ক্লান্ত বিমূর্ষ হয়ে যায়, পরিশ্রান্ত, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, ক্লান্ত হয়ে কোথায় আশ্রয় নেয়? যেখানে ঠান্ডা গাছ আছে, গাছের ছায়া আছে, সেখানে গিয়ে আশ্রয় নেয়। A voice will run from hedge to hedge about the new mown mead. তখন অত তীব্র দাবদাহে, তীব্র গরমে, অর্থাৎ বলেছিলাম জন কিটস, দেখ প্রথম লাইনে উপরে জন কিটস লেখা আছে, তার ঠিক নিচে লাইনে লেখা আছে জন কিটস 1795 to 1821 তার লাইফ স্প্যান, অর্থাৎ জন্ম আর মৃত্যু সালটা দিয়েছে। ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট, অর্থাৎ ইনি হচ্ছে ইংল্যান্ডের কবি। তাহলে সেখানে তো প্রচুর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু না, সেখানে ওয়েদার খুব গরম। সেই গরমের ওয়েদারের কথা ইনি তুলে ধরেছেন। সেই প্রচণ্ড দাবদাহে, প্রচণ্ড গরমে কোথায় যেন একটা কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে, ঝোপে ঝাড়ে বা ছোট ছোট গুল্ম জাতীয় গাছ, হেজ, এবং যেখানে সদ্য কোথাও মানে রিসেন্টলি দ্য গ্রাস হ্যাজ কাট, কোথাও মানে তার ঘাস কাটা হয়েছে, এটাও একটা আওয়াজ হতে পারে, অথবা কেউ ঘাস কাটছে, এটাও একটা আওয়াজ হতে পারে। কবিতা এমন একটা বিষয়, তুই একবার পড়বি তোর কাছে মানে একরকম হবে, আবার দ্বিতীয় দিন যখন তুই কবিতাটা পড়বি তার আরও ফার্নিশড হয়ে যাবে, অর্থাৎ কবিতার মানে আরও বিউটিফুল হয়ে যাবে। তৃতীয় দিন যখন পড়বি আরও বিউটিফুল হয়ে যাবে, অর্থাৎ কবিতা যত তুই পড়বি তত তো নতুন 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 মানে পেয়ে যাবি। তার মানে এই নয় যে আমরা যে প্রথম যে কবিতাটা পড়েছিলাম মিনিংটা সেটা চেঞ্জ হয়ে যাবে, তা নয়, তার থেকে আরও বেটার ফিলিংস মনের মধ্যে চলে আসবে। কবিতা মনে রাখার একটা যথেষ্ট একটা ছবি যদি তুলে রাখিস মনের মধ্যে গোটা পিকচারটা যদি তুলে রাখিস, তাহলে জীবনে ভুলবি না। আমরা যখন একটা সলিটারি রিপার বলে একটা ছোট্ট কবিতা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, যখন কবিতাটা পড়তে 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 শেষের দিকে যখন আসি, তখন কবি বলছেন যে একটা গ্রামের মেয়ে ঘাস কাটছে, ঘাস কাটতে কাটতে গান গাইছে, গান গাইতে গাইতে ঘাস কাটছে, তার গানটা শুনে যেন মনে হচ্ছে সে কাঁদছে বা কোনো দুঃখের কোনো কবিতা বা গান সে গাইছে। পরবর্তীকালে এটা যখন নিচু ক্লাসে পড়েছিলাম, এখন যখন ওই কবিতাটা পড়ি তখন যেন মনে হয় ওখানে কবি দাঁড়িয়েছিল না, ওখানে কবি দাঁড়িয়ে নেই, কবিতা সমস্তটাই মনে মনে কল্পনা করে লিখেছেন। আজকে যে কবিতাটা আমরা পড়ছি, কবিতাটা শুনে যা তোর মনে হবে যেন একটা ঠান্ডার পরিবেশ, একটা গরমের পরিবেশ তুলে ধরেছেন, এবং প্রকৃতির বুকে যেন আর কেউ নয়, কবি নিজে দাঁড়িয়ে আছেন, কবি নিজে এই কবিতাটা লিখছেন, সেখানে বসে ফিল করছেন। কিন্তু পরবর্তীকালে যখন আবার কবিতাটা পড়বি তখন যেন মনে হবে কবিতার বাড়িতে বসেই কবিতাটা লিখেছেন। অর্থাৎ এটা হচ্ছে বিউটি অফ এক্সপ্রেশন, এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে চোখের সামনে ছবিটা তুলে ওঠে। তাহলে এইরকম একটা গরমের পরিবেশে কোথায় যেন একটা কিছু একটা কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ কিছু কাটছে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেটাই হচ্ছে গঙ্গা ফড়িং জাতীয় সবুজ রঙের কিছু একটা ঘাস কাটছে। অর্থাৎ ঘাস কাটার আওয়াজ, হয়তো সে ঘাস কাটছে, তার আওয়াজ খুব স্লো, সেই আওয়াজটা ফিল করছে, শুনতে পাচ্ছে। তার মানে কবি হয় ওখানে ঘাসের মধ্যে শুয়ে আছেন, কোনো একটা ক্ষেতে, কোনো একটা ঘাসের জমির মধ্যে কবি শুয়ে আছেন, সেখানে শুয়ে শুয়ে যেন তিনি শুনছেন যে হ্যাঁ একটা ঘাস কাটার শব্দ পাচ্ছেন। He takes the lead in summer luxury. He takes the lead মানে অর্থাৎ
সেই গঙ্গা ফড়িং গরমের মধ্যে যেন কত আনন্দে আছে, প্রকৃতির বুকে কত আনন্দে আছে। অর্থাৎ আমরা সবাই গরমে ছায়া দেখি, আমরা এসিতে বসি, ফ্যানের নিচে বসি, ও কিন্তু আনন্দে গরমটা ফিল করছে, এনজয় করছে। তাহলে দ্য গ্রাস হপার ইটসেলফ ইজ এনজয়িং দ্য হট অ্যাটমসফিয়ার অফ দ্য নেচার। যে নেচারটা যে গরম উত্তপ্ত সেটাও ও ফিল করছে। অর্থাৎ এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কবি, দ্য পোয়েট ইটসেলফ, দ্য পোয়েট হিমসেলফ is the lover of nature, and the poem itself is the representative of poet's feelings. কবির যে অনুভূতি সেই অনুভূতিটা প্রকাশ করছে। এই গ্রাস হপার ছোট্ট ছোট্ট ছোট ছোট টুকরো 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 কিছু কাটা খাচ্ছে বা কাটছে, সেইটার মধ্যেও তার আনন্দ লুকিয়ে আছে। সে খাচ্ছে, গরমের মধ্যে সে খাচ্ছে। হি টেক্স দ্য লিড ইন সামার। সমস্ত যখন বার্ডস বা অ্যানিমেলসরা শেডের মধ্যে রয়েছে, অর্থাৎ ঠান্ডা জায়গায় রেস্ট নিচ্ছে, তাদের কোনো ক্লান্তি ভাব নেই, কিন্তু এই তারা যেমন ক্লান্তিতে রেস্ট নিচ্ছে অন্যান্য অ্যানিমেলগুলো বা বার্ডসগুলো, কিন্তু এই গ্রাস হপার একজন ইনসেক্ট, সে কিন্তু কোনো রেস্ট নিচ্ছে না, সে কিন্তু কাজ করে যাচ্ছে, অর্থাৎ সে আনন্দ করছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, অর্থাৎ সে কখনো ডান মিনস টায়ার্ড, হি হ্যাজ নেভার ডান অর্থাৎ হি হ্যাজ নেভার টায়ার্ড, সে কখনো ক্লান্ত হচ্ছে না। ক্লান্ত হচ্ছে না কেন? তার আনন্দ, তার ফিলিংস, তার অ্যামিউজমেন্ট। কবি যে ঘাসের মধ্যে সে এনজয় করছে নিজেকে। অর্থাৎ আমরা যেটা পাই, অর্থাৎ প্রচণ্ড গরম আমাদের লাইফে আসে, আবার প্রচণ্ড ঠান্ডা আমরা ফিল করি, কিন্তু সবসময় আমাদের যেন মনে হয় ইস এত গরম কেন ভগবান দিল, তো প্রচণ্ড গরম লাগছে, এত গরম না দিলেই পারতো, আর একটু যদি গরমটা কম হতো ভালো হতো। আবার যখন খুব ঠান্ডা হয়, ইস এত ঠান্ডা দিয়েছে, মানুষের এত কষ্ট হচ্ছে, আর ঠান্ডা না দিলেও। অর্থাৎ আমরা কোনো কিছুতেই খুশি নয়, গরম হলেও আমরা খুশি না, ঠান্ডা হলেও আমরা খুশি না। অর্থাৎ আমরা আমাদেরকে ভগবান কখনো সন্তুষ্ট করতে পারবে না, যাই দেবে তাই কেন দিয়েছে এত, কেন আমাদের একটু কম হলো না, বা আমাদের এত গরম লাগছে, এত ঠান্ডা লাগছে। কিন্তু একটা ন্যাচারাল অবজেক্ট সে কিন্তু ফিল করছে, এনজয় করছে, বিউটিটা এনজয় করছে, তার কাছে সেই ফিলিংসটা রয়েছে যে আমি যেটা পাচ্ছি আমি তাতেই খুশি, আমি তাতেই সুখী, এর থেকে বেশি কিছু আমার চাই না। এর সঙ্গে অ্যাসোসিয়েট করছে আমাদের সাথে। অর্থাৎ কবি যে ন্যাচারাল অবজেক্টস বা ন্যাচারাল অ্যানিমেলস বা ইনসেক্টস, দে আর হ্যাপি উইথ দেয়ার বিলঙ্গিংস, তারা খুশি, তাদের যা রয়েছে তা নিয়ে তারা খুশি। বাট উই আর নট, we are the human beings, we are the most intelligent person, but we are not happy with our belongings. We want which we have not yet got. আমরা যেটা পাইনি সেটা নিয়ে আরো আমরা আশা করছি। We are not happy with our belongings. But these teeny creature, এই ছোট্ট একটা গ্রাস হপার, সে কিন্তু খুব খুশি। He takes the lead in summer luxury, he has never done with his delight, সে কখনো টায়ার্ড হচ্ছে না আনন্দ নিয়ে। For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. যখন এরপরেও হয়তো একটুখানি তো ক্লান্তি তো ভাব আসবেই, এরপরেও যখন সে ক্লান্ত হচ্ছে, ক্লান্তি ভাবটা আসছে, একটুখানি সে আশ্রয় নিচ্ছে প্লিজেন্ট উইড, যেই চারা গাছ বা তোর গুল্ম জাতীয় গাছ বা আগাছা ধর একটু ছায়া আছে, সেখানে ও রেস্ট নিচ্ছে। অর্থাৎ সেও ক্লান্ত হচ্ছে, কিন্তু আমাদের মতো অনেক এনজয় করার পরে কিছুটা যখন ক্লান্ত হলো, তখন সে বিশ্রাম নিচ্ছে, হি ইজ টেকিং রেস্ট। এটা একটা পার্ট হয়ে গেল। অর্থাৎ ফার্স্ট 8 লাইন দেখ,
1 2 3 4 5 6 7 8 first 8 line that is called octave, OCTAVE লিখে নে, OCTAVE first 8 lines হচ্ছে অক্টেভ। এর স্ট্রাকচারটা কি? প্রথম লাইনটার শেষে লিখে রাখ এ, দ্বিতীয় লাইনটার শেষে লিখে রাখ বি, আবার তৃতীয় লাইনটার শেষে লিখে রাখ বি, চতুর্থ লাইনটার শেষে লিখে রাখ এ, অর্থাৎ এ বি বি এ, আবার পরেরটা এ বি বি এ। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে এরপরে আমরা চলে আসবো শেষ স্টেট। শেষ স্টেটে কি হচ্ছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনো থেমে যায় না। পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এ কখনো থেমে যায় না। অর্থাৎ আমাদের আর্টটা ঘুরছে, সবসময় ঘুরছে। সেই জন্য এটাও একটা বলা যেতে পারে, কবির মনে এই ফিলিংসটাও আসতে পারে যে যেহেতু আমাদের আর্ট ইজ মুভিং অলওয়েজ, সো দিস কনসেপ্ট ইজ হিয়ার রিপ্রেজেন্টেড, ইজ সিজিং নেভার। অর্থাৎ আমাদের পৃথিবী কখনো ক্লান্ত হয় না। আমাদের যে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না, হয় না। এই যদি ক্লান্ত হয়, এই যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা সবাই স্টপ, আমরা সবাই শেষ হয়ে যাব। পৃথিবী যদি শান্ত হয়ে যায়, পৃথিবী যদি থেমে যায়, তাহলে আমরাও স্টপ, অর্থাৎ আমরা ছিটকে পড়ব। মাধ্যাকর্ষণ শক্তি যদি ল অফ গ্র্যাভিটেশন যেটা বলছে, তার জন্য আমরা এখানে বসে আছি, আমরা হাঁটাচলা করছি। যদি এটা স্টপ হয়ে যায়, তাহলে আমরা ছিটকে বেরিয়ে যাব। তাহলে গতির মধ্যেই আনন্দ, গতির মধ্যেই আমরা বেঁচে থাকব। যে হেঁটে চলে, যে তার লক্ষ্যে এগিয়ে যায়, যে তার এমের দিকে এগিয়ে যায়, যে তার পরিশ্রম দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে এগিয়ে চলে, তারাই কিন্তু জীবনে সাকসেস হয়। থেমে থাকলে জীবন থেমে যাবে, সাকসেস পাবে না জীবনে। অর্থাৎ তোমাকে পরিশ্রম করে যেতে হবে, তোমাকে কাজ করে যেতে হবে, তোমাকে থেমে থাকলে হবে না, তোমার ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। ঠিক সেই রকম প্রকৃতিও যেন কখনো থেমে থাকে না। তার সৌন্দর্য, তার ন্যাচারাল অবজেক্ট, সবাই খুব খুশি, সবাই খুব খুশি। এইভাবে তারা ফিল করছে এবং এইভাবে তারা রয়েছে এই পৃথিবীতে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার অন এ লোন উইন্টার ইভিনিং। তাহলে দেখ, অক্টেভে পেয়েছিলাম হট সান, সামার, গ্রীষ্মকালে একটা পিকচার পেয়েছিলাম। আবার এখানে কি বলছে? অন এ লোন উইন্টার ইভিনিং। তাহলে দুটো সিজনের কথা আমরা পাচ্ছি, একটা সামার, একটা উইন্টার। এটা মাথায় রাখতে হবে, দুটো পিকচার পাচ্ছি আমরা। তাহলে সামারে দেখছিলাম গ্রাস হপার, সে তার অ্যাক্টিভিটিস উই আর ওয়াচিং অ্যাজ ইফ আমরা যেন সেই মাঠে দাঁড়িয়ে আছি, মাঠে দাঁড়িয়ে যেন ফিল করছি সেই গ্রাস হপারটা আস্তে আস্তে কুরকুর 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 করে কাটছে। তারপরে যখন খুব টায়ার্ড হয়ে পড়ল, তখন গিয়ে সে রেস্ট নিচ্ছে সেই ছায়ার মধ্যে। এটা যেন আমরা ফিল করছি, এইটাই হচ্ছে বিউটি। এই যে জন কিটস এমনভাবে লিখেছেন যেন মনে হচ্ছে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, আমরা ফিল করছি এই আনন্দটা, এই প্রকৃতির আনন্দটা গ্রাস হপারের সাথে আমরাও যেন ফিল করছি। ঠিক তার অপোজিট পিকচার একটা কি পাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। অন এ লোন উইন্টার, লোন মানে খুব নিশ্চুপ, সাইলেন্ট। দেখবি যখন ভয়ঙ্কর কোনো বিপদ আসে, তখন দেখবি প্রকৃতি খুব শান্ত হয়ে যায়, ঝড় গাছের পাতা নড়া বন্ধ করে দেয়। অর্থাৎ এটা একটা ইন্ডিকেশন হচ্ছে কি, যে ঝড় আসছে বা কোনো বিপদ আসছে। খুব শান্ত পরিবেশ। একটা ছোট গল্প বলি এই বিষয়ে।
রিলেটেড। আমার বাবা একদিন তার এক বন্ধুর সাথে, এই আমাদের তখন বাড়ি থেকে কিছুটা দূরে একটা গ্রামে গিয়েছিল একটা ভোজ খেতে। তখন ওই বিকাল করে বেরিয়েছিল, হেঁটে হেঁটে যেত, তখনকার দিনে তো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ঠিক ফেরার সময় একটু ঝড় বৃষ্টি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তো খালি পায়ে হাঁটা চলা করতো, আর মাঠে কাদা টাদা ছিল, রাস্তাঘাট সেরকম ছিল না, কাদায় ভর্তি ছিল। তো যখন ফেরার সময় হাতে একটাতে দই ছিল আর একটাতে মিষ্টি ছিল, ভাঁড়, একটা দইয়ের ভাঁড়, একটা মিষ্টির ভাঁড় ছিল। এবার দুজনে দুই হাতে করে নিয়ে হেঁটে 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 আসছে। দিয়ে আমাদের বাড়ির ঠিক পাশে একটুখানি দূরে একটা বট গাছ ছিল, বট গাছ না, অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছ ছিল। এবার ঠিক অশ্বত্থ গাছটার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখছি গোটা পরিবেশটা শান্ত হয়ে গেছে, চুপ, কোনো আওয়াজ নেই। কি হবে কি হবে, হঠাৎ বাবা বলছে, আমি আমার গায়ে কাঁটা দিচ্ছি কথাটা বলছি, বাবা বলছে একটা আমাদের বিশাল যে অশ্বত্থ গাছটা ছিল ওখান থেকে বিরাট বড় একটা সাদা কাপড় পরা কেউ একটা, বোধহয় কোনো একটা মেয়ের মতো বিশাল লম্বা, সে পাশে একটা বড় পুকুর ছিল, পুকুরে গিয়ে প্রচণ্ড জ্বরে যেমন ঝাঁপ দিল, আর সেই জলটা ছলাৎ করে বিশাল জোরে আওয়াজ করে থেমে যায়। তারপরে সেখানে বাবা তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার বাড়ি থেকে খোঁজ করছে, অনেক রাত্রি হয়ে গেল, নেই নেই, আসে না। তারপরে যখন বেরিয়ে আমার কাকারা বা জেঠুরা বা তোর দাদুরা যখন মানে পাড়া প্রতিবেশীরা খোঁজ খবর করে, তখন দেখে সেই গাছের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর যে দইটা পড়েছিল দইটা যেন কেউ চেটে 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 খেয়ে গেছে। এখনো বুঝতে পারি না, এত বয়স হয়ে গেল, যে দইটা কে চেটে খেয়ে গেল। অনেকে বলছে যে হয়তো সেটা অশরীরী আত্মা বা শাকচুনি ধর বা ভূত ধর কিছু একটা ছিল। অর্থাৎ রাত্রিবেলা যখন যাবি, কোথাও যদি যাস, তাহলে কখনো বাবু দই নিয়ে যাবি না। দইয়ের ওপর একটা আসক্তি আছে ওই সমস্ত অশরীরী আত্মাদের। এটা যদিও শোনা কথা, কেউ আবার প্রয়োগ করতে যাস না, বিপদ হয়ে যেতে পারে। তাই বলছি, তখন যে পরিবেশটা হয়েছিল নিশ্চুপ নিস্তব্ধ পরিবেশ, ঠিক সেরকম একটা পরিবেশ হয়ে গেছে এখানে। অনেক লোন উইন্টার ইভিনিং, নিস্তব্ধ একটা সন্ধেবেলা, when the frost has wrought a silence, যেন ফ্রস্ট মানে এখানে হচ্ছে বরফ, প্রচুর বরফ, যেন সাইলেন্স একটা তৈরি করেছে, একটা নিস্তব্ধ, কোনো একটা বিপদ যেন আসতে চলেছে। From the stove there thrills the cricket songs. দূরে কোথাও যেন একটা দেখা যাচ্ছে যে একটা স্টোভ জ্বলছে কোথাও। স্টোভ মানে আমাদের যে পাম্প দেওয়া একটা স্টোভ হয়, একটা দেখবি এমনি পোলতে দেওয়া একটা স্টোভ হয় কেরোসিনের, সেটাতে কিন্তু অনেকক্ষণ কেরোসিনটা ভালো আঁচ দেয় এবং রান্না বান্না হয়। সেরকম কিছু একটা স্টোভ চলছে। এখন ইংল্যান্ডের ঘটনা অত বছর আগেকার, তখন কেমন কী ছিল জানি না, তা আমরা ধরে নিচ্ছি আমাদের যেমন আগেকার পোলতে দেওয়া যে স্টোভ, সেই রকম কোনো স্টোভ কিছু একটা জ্বলছে। একটা জল খেয়ে নি। একটা স্টোভ জ্বলছে, অর্থাৎ চারিপাশে ঠান্ডা একটা পরিবেশ, নিস্তব্ধ নিশ্চুপ একটা পরিবেশ। তুই যদি এরকম একটা পরিবেশে অন্ধকারের মধ্যে ঠান্ডার মধ্যে যাস, দেখবি তুই হেঁটে যদি যাস, দেখবি তোর মনে হবে পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। তোর একা মনে হবে যে আমি একা এখানে, পেছনে পেছনে কেউ আসছে, আমার গায়ে কাটা দিচ্ছে। কি হয়েছে এরকম একটা ঘটনা, আরেকটা বলি, সত্য ঘটনা। আমার দিদির বাড়ি থেকে বাস স্ট্যান্ড প্রায় 2 কিলোমিটার। তখন রাত্রি 12টায় নেমেছি।
এবার 12টায় নামার পরে আর কোনো গাড়ি ঘোড়া নেই, কী করবে? হেঁটে হেঁটে যাচ্ছি, সে পাশে শ্মশান আছে, সে হেঁটে হেঁটে যাচ্ছি, গায়ে কাটা দিচ্ছে, যাচ্ছি আর পেছনে যেন মনে হচ্ছে কেউ আছে, কেউ আছে, কেউ আছে। পেছনে ঘুরে তাকাচ্ছি, দেখছি না, কেউ নেই বাবা, কিন্তু যেন মনে হচ্ছে আমার সঙ্গে কেউ হাঁটছে। আসলে পরিবেশটা ফাঁকা, কেউ নেই, মনের মধ্যে একটা ভয় কাজ করছে, সেই ভয়টা যেন মনে হচ্ছে পেছনে কেউ আসছে, আসলে কেউ নেই। আমরা যদি একটু সাহস অবলম্বন করি, কিছু হয় না, কিন্তু আমাদের এই ভয়টা তখনই আসে যখন আমাদের মধ্যে সাহসটা কমে যায়। অর্থাৎ আমরা নিজেদের উপর কনফিডেন্সে যখন হারিয়ে ফেলি, তখনই ভূতের ভয় আমাদের গ্রাস করে। ঠিক সেই রকম একটা নিস্তব্ধ নিশ্চুপ পরিবেশ। তো দিদির বাড়ি পৌঁছানোর পর কিছু হয়নি অবশ্য, তখন ভালোভাবে পৌঁছে গেছি। এবার এরকম ঠান্ডা একটা পরিবেশে প্রচুর ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি পোকা কি আগুনের আশেপাশে থাকতে ভালোবাসে জানি না, এখানে কবিতাটা শুনে যেন মনে হচ্ছে হ্যাঁ তাই, যে যখনই আগুনটা ঠিক আশেপাশে অর্থাৎ সেই পরিবেশটা চারিপাশে আলোর মধ্যে বোধহয় ক্রিকেট সং বেশি ডাকে, ঝিঝি পোকার ডাকটা। আমরাও দেখবি গ্রামে গঞ্জে সন্ধ্যের দিকে প্রচুর ঝিঝি পোকা ডাকে। সেই ঝিঝি পোকার ডাক একটা আলাদা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারি না। একটা তোদের আছে 3 কোয়েশ্চেন্স, একটা তোদের প্রোজ আছে। তো সঠিক সময়, সঠিক জিনিস, সঠিক মানুষ, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ করেছে। তো এই কবিতাটা তোরা যে কেউ আমরা লিখতে পারতাম, কিন্তু সেই তথ্যগুলো, সেই চিন্তাগুলো, সেই ফিলিংস আমাদের নেই। এই প্রকৃতি, এই পৃথিবীর মধ্যেই উনি জন্মগ্রহণ করেছেন, এই প্রকৃতির মধ্যেই উনি মানুষ হয়েছেন, এই প্রকৃতিতেই উনি থাকেন বা ছিলেন, এখান থেকেই এক্সপিরিয়েন্স গ্যাদার করে উনি কবিতাটা লিখেছেন। অর্থাৎ আমাদের যাতায়াতের পথে, আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক কিছু ফেস করি, কিন্তু সেই বলে না যে সমুদ্রের তীরে যেতে যেতে আমি একটা মূল্যবান একটা ধাতু খুঁজে পেলাম, অর্থাৎ সেই ধাতুটা খোঁজার মতো চোখ আমাদের নেই, মন আমাদের নেই, হৃদয় আমাদের নেই, যে আমরাও কিন্তু লিখতে পারি। অর্থাৎ লেখার রসদ চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইটা দেখার মতো, সেটা খোঁজার মতো, সেইটা বোঝার মতো বা বোঝানোর মতো আমাদের মানসিকতা নেই। সেই জন্য আমরা কবিতা লিখতে পারি না, সেই জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র হতে পারি না, আমরা সাধারণ মানুষ থেকে যাই। কিন্তু তারা বড় বড় বিখ্যাত কবি, বিখ্যাত গায়ক, বিখ্যাত হয়েছেন। তাদের চোখ আলাদা, তাদের চিন্তা শক্তি আলাদা, তারা অনেক বড় জায়গায় চলে যায় তাদের চিন্তা শক্তির মাধ্যমে। এইভাবে সেই ক্রিকেট সং উত্তপ্ত পরিবেশে অর্থাৎ উষ্ণতার মধ্যে যেন প্রচুর ডাকছে, ক্রিকেটের আওয়াজ যেন গোটা জায়গাটা ভরিয়ে দিয়েছে। সকালে এটা যেমন ইভিনিংয়ের কথা বলছে, অর্থাৎ এটা দুটো ঋতুর কথা বলছে। একরকমভাবে আমি ভাবলাম, আবার একরকমভাবে ভাবতে পারিস কি এটা দিনের ঘটনা, অক্টেভটা দিনের ঘটনা, আর শেষ স্টেজটা রাতের ঘটনা। অর্থাৎ এইভাবেও ব্যাখ্যা হতে পারে। বলছি না কবিতার কোনো স্পেসিফিক মানে তুই বলতে পারবি না যে এটাই অ্যাবসলিউট, এটাই আসল বা এটাই ফিক্সড, হবে না। প্রোজের যেমন একটাই মানে, তার কোনো মানে হয় না। কিন্তু কবিতা তুই যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তার মানে হয়ে যাবে। সেই জন্য কবিতার আবেদন এত বেশি কার্যকরী হয়, আমাদের মনকে টাচ করে। ছোট্টখানি কবিতা, ছোট্টখানি লাইন, যেমন প্রথমে বলো আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। আবার ওয়ার্ডসওয়ার্থ বলেছে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই সমস্ত কথাগুলো কি করে আসছে? এই সমস্ত কথাগুলো হচ্ছে মানে পোয়েট্রির ডেফিনিশন বলা যেতে পারে। পোয়েট্রির কোনো একটা ডেফিনিশন হবে না, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে ডিফাইন করেছেন। ঠিক সেই রকমভাবে এই কবিতা যদি বলিস
যে এইটাই একটা ফিক্সড মানে তা নয়, সব কবিতারই তাই। অ্যাঙ্গেল, তুই যে অ্যাঙ্গেল থেকে তাকে ডিসকাস করছিস, তুই যে অ্যাঙ্গেল থেকে তাকে ফিল করছিস, রিয়েলাইজ করছিস, সেই অ্যাঙ্গেল থেকে তার মানে আলাদা হয়ে যাবে। তাহলে ক্রিকেটের সং ইজ ওয়ার্মথ ইনক্রিজিং এভার, তার আওয়াজটা যেন আরো জোরে 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 ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তখন যেন গ্রাস হপারের আওয়াজ কমে গেল, ক্রিকেটের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে বেশি করে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রজিনেস হাফ লস্ট, যেন মনে হচ্ছে কোনো একজন ব্যক্তি ঘুমের মধ্যে ছিলেন, ঘুমটা তার অর্ধেক এসছে অর্ধেক আসেনি, এরকম একটা তন্দ্রালু একটা অবস্থায় সে ফিল করছে। কি ফিল করছে? দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস। অর্থাৎ এখানে তার কাছে ক্রিকেটের যে সং, ক্রিকেটের যে আওয়াজ, অর্থাৎ এই ঝিঝি পোকার যে আওয়াজ, সেই আওয়াজটা গ্রাস হপারের সঙ্গে কম্পেয়ার করছে। তার যেন মনে হচ্ছে গ্রাস হপার গাচ্ছে, গ্রাস হপার ডাকছে, কিন্তু অরিজিনালি এটা ক্রিকেটের সং। এখন এইরকম কেন হলো? সম্ভবত যে ড্রজিনেস হাফ লস্ট কথাটা বলছেন, তিনি মোস্ট পসিবলি একজন মানুষ হয়তো ড্রিঙ্ক করে আছেন, 1 নম্বর হতে পারে। 2 নম্বর হতে পারে তিনি ঘুমিয়ে গেছেন, নেশা করে ঘুমিয়ে গেছেন, ঘুমটা অর্ধেক এসেছে অর্ধেক আসেনি, তন্দ্রা অবস্থায় আছে। অর্থাৎ তিনি যেটা শুনছেন সেটা সত্য নয়, তিনি বলছেন যেটা সেটাও হয়তো সত্য নয়। অর্থাৎ এই দুটোর মধ্যে অ্যামালগামেশন হয়েছে। শেষে এই লাইনটা অনেকটা কন্ট্রোভার্সি আছে, এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন, কিন্তু আমরা এটাই বলবো যেটা আছে আক্ষরিকভাবে, লিটারাল মিনিং যেটা, তো আমরা সেটাই বলবো যে গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। গ্রাসি হিলস, গ্রাস মানে ঘাস, ঘাসের যে হিলস মানে ছোটো 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 যে উঁচু স্তরগুলো রয়েছে বা বাঁধের মতো রয়েছে, সেখান থেকে গ্রাস হপারের আওয়াজটা তার বেশি ভালো লাগছে। অর্থাৎ তুমি ডিফাইন করতে পারছেন না গ্রাস হপারটা আওয়াজ হচ্ছে না ক্রিকেটের আওয়াজ হচ্ছে। এখানে ওই মানুষটা আর কেউ নয়, মানুষটা নিজে হচ্ছে জন কিটস। তিনি নিজেই ড্রাঙ্ক অবস্থায় ছিলেন এবং তিনি নিজেই রিয়েলাইজ করতে পারছেন না, ডিফাইন করতে পারছেন না, সেপারেট করতে পারছেন না, ডিফারেন্সিয়েট করতে পারছেন না যে অ্যাকচুয়ালি কার সং তিনি শুনছেন। তাহলে কবিতাটার মধ্যে আমরা অনেকগুলো ন্যাচারাল অবজেক্ট পেলাম, কবিতাটার মধ্যে আমরা অনেকগুলো টেন্সের চিত্র পেয়েছি, যেগুলো এখন আমরা আলোচনা করব। কি কি টেন্স পেয়েছি আমি আগে বলে দিই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ গোটা কবিতাটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আলোচনা হয়েছে। ফার্স্ট সেন্টেন্সে ইজ নেভার ডেড, সেকেন্ড সেন্টেন্সে আর ফেইন্ট, থার্ড সেন্টেন্সে এক জায়গায় শুধু উইল রান আছে, ফোর্থ সেন্টেন্সে নেই, ফিফথ সেন্টেন্সে দ্যাট ইজ দ্য গ্রাস হপার, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স। তারপরে হি টেক্স দ্য লিড, টেক্স প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে হ্যাজ নেভার ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে হি রেস্টস অ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনাইট। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, ইজ সিজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে তা নেই, তারপরে হ্যাজ রট প্রেজেন্ট পারফেক্ট। তারপরে নেই, তারপরে সিমস প্রেজেন্ট ইনডেফিনাইট, দ্য গ্রাস হপার্স এবং সাম গ্রাসি হিলস। তাহলে অনেক সময় থাকে কোয়েশ্চেন যে প্যাটার্নটা বলো, স্ট্রাকচার অফ দ্য পোয়েম, টেন্স, কোন টেন্স নিয়ে আলোচনা করেছেন। দেখবি জন কিটসের আরও কবিতা যখন পড়বি আগামী দিনে, সব থেকে সহজভাবে উনি এক্সপ্লেন করেন জন কিটস, সেজন্য তার কবিতা পড়তেও খুব ভালো লাগে, মনেও থাকে অনেকদিন। আরেকবার আমরা রিভাইজ করে নিই কবিতাটা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড,
কবিতাটা পেট্রার্কান সনেট আছে। প্রথম 8 লাইন হচ্ছে অক্টেভ, শেষের 6 লাইন হচ্ছে সেস্টেট। তাহলে 8 আর 6 14 লাইনের কবিতা। প্রথমে রাইম প্যাটার্ন এ বি বি এ বি বি এ, প্রথম 8 লাইনে স্ট্রাকচার এইভাবে আছে। দ্বিতীয় সেস্টেটে কি কি আছে? সিডিই সিডিই এই স্ট্রাকচার আছে। কবি নিজে বলেছেন দ্য পোয়েট্রি ইনভাইটস নেচার, অর্থাৎ এই কবিতার নিজেই নেচারকে আহ্বান জানিয়েছেন। নেচারের যে অবজেক্টস তাকেই যারা গ্লোরিফাই করে তারাই হচ্ছে রোম্যান্টিক পোয়েট। তাহলে রোম্যান্টিক পোয়েটস অলওয়েজ ডিলস উইথ নেচার and natural objects. Whenever you find nature and its objects, the poetry or the poem is called romantic poet. So, this is the live example of romantic poetry. The poetry of earth is never dead. আমরা কবিতার যে বিশ্ব সেটা কখনোই শেষ হওয়ার, পৃথিবীর মধ্যে বা পৃথিবীকে নিয়ে যে কবিতা তা কখনো থেমে যাবে না বা মৃত হবে না। When all the birds are faint with the hot sun, সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় প্রচণ্ড দাবদাহে, and hide in cooling trees, এবং যখন গাছে ছায়ায় আশ্রয় নেয়, a voice will run from age to age about the new mown made. সদ্য রিসেন্ট যে কাটা হয়েছে এরকম কোনো ঘাস, তার মাঝখান থেকে ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। দ্যাটস দ্য গ্রাস হপার, সেই গ্রাস হপারের আওয়াজ আমরা পাচ্ছি। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, সে প্রচণ্ড গরমের মধ্যেও তার গান গাওয়া বা তার চলাফেরা করা যেন একটা লাক্সারি টাইপের, অর্থাৎ সে খুব হি ইজ এনজয়িং দ্য নেচার। হি হ্যাজ নেভার অ্যালোন নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কখনো টায়ার্ড হয়ে পড়ছে না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইট, সে আশ্রয় নিচ্ছে একটা ঝোপঝাড় যেখানে শান্ত পরিবেশ এবং যেখানে ছায়া আছে, মনোরম পরিবেশ আছে, সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, আবার রিপিট হচ্ছে, কখনো থেমে যাচ্ছে না। অন এ লোন উইন্টার ইভিনিং, সন্ধ্যাবেলা নিশ্চুপ একটা পরিবেশে, একাকী একটা পরিবেশে, উইথ দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন বরফ, যখন সেই জায়গাটা একবারে শান্ত একটা পরিবেশ তৈরি করছে, তখন ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রিলস দ্য ক্রিকেট সং, সেই যেখানে স্টোভ একটা জ্বলছে সেখানে যেন ক্রিকেটের যে সং অর্থাৎ ঝিঝি পোকার আওয়াজ আমরা পাচ্ছি, প্রচণ্ড জোরে তার আওয়াজ পাচ্ছি, অর্থাৎ সেই ক্রিকেটের সে সং সেটা গ্রাস হপারের সঙ্গে থামিয়ে দিচ্ছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং ওভার, তখন যেন মনে হচ্ছে একটুখানি গরমটা বাড়ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রজিনেস হাফ লস্ট, আস্তে আস্তে যেন মনে হচ্ছে কোনো একজন তার নিদ্রালু অবস্থায়, তন্দ্রালু অবস্থায় কিছু একটা ফিল করার চেষ্টা করছে। দ্য গ্রাস হপার্স এবং সাম গ্রাস হিলস, সে যেন ঘুমের ঘোরে কিছু একটা বলছে, যে গঙ্গা ফড়িং বা গ্রাস হপারের ডাকটা যেন মনে হচ্ছে ক্রিকেটের সঙ্গে থেকেও ভালো। এইটা হচ্ছে কবিতার জিস্ট, এটা কবিতার, this is the poetry and this is the meanings of the poetry. Please comment. Thank you for watching.